আজকে তারিখ কত বলো? ডেট হচ্ছে আজকে 10 তারিখ। আমরা তড়িৎ ক্ষেত্র পড়ছিলাম। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, যেটা বাংলায় বলা হয় তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বা প্রবাহ, যেটাকে ফ্লাক্স হিসেবেই সবাই বলে। আর এইটা হচ্ছে বিজ্ঞানী গাউসের একটা থিওরেম। তো গাউস থিওরেমটা আমরা পড়বো, গাউসের উপপাদ্য। এখানে আমরা নতুন নতুন কিছু দুটো তিনটে টপিক, দুটো তিনটে রাশি, যেহেতু আলাদা টপিক আলাদা ডিসকাশন, দুটো তিনটে রাশি আমরা আলাদা আলাদা করে পাবো, সেগুলো সম্বন্ধে আমরা কনসেন্ট্রেট করব। আর তার আগে এই যে তড়িৎ ফ্লাক্স যেটা কি জিনিস, সেটাকে আমরা ফাই আকারে লিখি। এই ফাইটা কি জিনিস সেটা সম্বন্ধে আমরা ডিটেলস জানবো, এর ক্যালকুলেশন জানবো, এবং এই তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত গাউস কি বলেছে সেটা আমরা জানার চেষ্টা করব। করার পর আমরা গাউসের থিওরেম যে প্রয়োগগুলো আছে, উপপাদ্যের প্রয়োগ আছে, সেগুলো আমরা আজকে স্লাইটলি জানার চেষ্টা করব যতটা পারা যায়। তো প্রথম আমরা পড়বো তড়িৎ ফ্লাক্স। এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার করে নেওয়া দরকার, এবং এটা খুব টাফ কোনো কনসেপ্ট নয়, এটা ভেরি ইন্টারেস্টিং এবং মজার জিনিস। তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্স জিনিসটা কিন্তু প্রথমত মনে রাখবে এটা কাল্পনিক। কি জিনিস? এখানে বলছে যে কোনো একটি তড়িৎ ক্ষেত্রে, কোনো তড়িৎ ক্ষেত্রে মধ্যে থাকা একটি ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা সংখ্যা, অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখা সংখ্যা, এটাকে বলছি আমরা তড়িৎ ফ্লাক্স। হাই ই বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। যেহেতু আপাতত আমরা ম্যাগনেটিক জিনিসটা এখনো পর্যন্ত পড়িনি, পড়ার স্কোপ হয়নি, তাই জন্য আমরা এটাকে লিখবো শুধুমাত্র আপাতত, বারবার যেহেতু ব্যবহার করবো তাই লিখবো ফাই। এইটা হচ্ছে বড় হাতের ক্যাপিটাল ফাই। ছোট হাতের ফাইটা হচ্ছে শুধুমাত্র, এই ফাইটা হচ্ছে ছোট হাতের ফাই, এটা স্মল ফাই। গ্রিক লেটার ফাই দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। তাহলে এবার আমাদের কনসেপ্ট হচ্ছে, আমরা জানার চেষ্টা করব যে এই যে তড়িৎ ফ্লাক্সের কথাটা আমাদের এখানে বলা হচ্ছে, এটাকে আমরা ধরবো কি করে, নার্ভটা এখানে ধরবো কি করে, সেটা তো আমাদেরকে বিবেচনা করতে হবে। বা পড়াচ্ছি, হ্যাঁ, এই শুরু করলাম। হুম, হ্যাঁ ঠিক আছে। তো ফার্স্ট আমাদের জানার চেষ্টা করতে হবে যে তড়িৎ ফ্লাক্সটা আমরা ধরবো কি করে। তার আগে একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে মনে মনে, এটা হচ্ছে মনে মনে, এটা এটা অনেকটাও তোমার ট্রু, কিন্তু মনে মনে আমরা বারবার দেখবে আলোচনা করেছি, যেখানে বলরেখা, এই যে বলরেখা বলছি, এখান থেকে যেহেতু ইলেকট্রিকের চ্যাপ্টার পড়ছি, তাই সবসময় তড়িৎ বলরেখাই কিন্তু আমরা আলোচনা করছি। আর মনে রাখবে চৌম্বকের ক্ষেত্রে কিন্তু চৌম্বক বলরেখাও কিন্তু আসবে, তার জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা তড়িৎ বলরেখা লিখছি, নাহলে শুধুই বলরেখা লিখতাম। তো তারপর যে বলরেখাগুলো লিখবো সেগুলো কিন্তু তড়িতের ক্ষেত্রেই আমরা ব্যবহার করছি। ঠিক আছে? যেখানে বলরেখা যত ঘন সন্নিবিষ্ট, যত ঘন সন্নিবিষ্ট, সেখানে কি বেশি, সেখানে কি বেশি বলো? তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, প্রাবল্য তত বেশি। এই যে বেশি, ঘন, এই ঘন সন্নিবিষ্ট কথাটা
নানা রকম ভাবে আসতে পারে। ঘনত্ব আসতে পারে, একটা লাইনে ঘনত্ব আসতে পারে, একটা ক্ষেত্রের মধ্যে ঘনত্ব আসতে পারে, একটা আয়তনের মধ্যে ঘনত্ব আসতে পারে। তো আমরা জানার চেষ্টা করব যে কোন ধরনের ঘনত্বের কথা এখানে বলা হয়েছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটাকে আমরা ই আকারে চিহ্নিত করি, সেই ই এর মানটা তড়িৎ বলরেখার ঘনত্বের উপর নির্ভর করে, এটা আমরা বলতে পারি। তার মানে আমরা এখানে বলতে পারি যে ই এর মান যেটাকে আমরা বলছি ই শুধুমাত্র, এটি তড়িৎ বলরেখার ঘনত্বের উপর নির্ভর করে। এবার আমরা জানার চেষ্টা করব এই যে ঘনত্বটা বলা হচ্ছে এটা কিরকম ঘনত্ব। এই ঘনত্বটা অ্যাকচুয়ালি হচ্ছে সারফেস ঘনত্ব, তল ঘনত্ব। তল ঘনত্বের উপর নির্ভর করে। তার মানে কি, এটা যদি খুব ক্লিয়ারলি আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো এটা অ্যাকচুয়ালি বলে যে কোনো একটি নির্দিষ্ট স্থানে, কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুর চারিদিকে, ওই বিন্দুর চারিদিকে অঙ্কিত, লম্বভাবে অঙ্কিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা সংখ্যা। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা বারবার ধরতাম যত ঘন তত বেশি, যত ঘন তত বেশি, কিন্তু এখন আমরা বুঝলাম এই ঘনত্ব বলতে কিন্তু বোঝাচ্ছে যে একটা এরিয়া আমি অঙ্কন করব, সেই এরিয়ার উপর যেদিক বরাবর তড়িৎ ক্ষেত্র মানে যেদিক বরাবর বলরেখাগুলো যাচ্ছে, সেই দিক বরাবর যদি আমি লম্বভাবে একটা একক ক্ষেত্রফল অঙ্কন করি, তাহলে তার মধ্যে দিয়ে যত সংখ্যক বলরেখা যাবে তাকেই কিন্তু সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তাহলে ই যেটা হচ্ছে, ই সমান আমরা বলতে পারি যে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখা সংখ্যা, এটা হচ্ছে ই। মোটামুটি আমরা কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা করতে পারি। এটা কিন্তু ডিরেক্ট এরকম সংজ্ঞা তুমি না পেলেও না পেতে পারো, কিন্তু এটা ধরে নিলে, এবং এটা ট্রু, এটা ট্রু, যখন বলরেখার অস্তিত্ব আমরা বিবেচনা করব যে বলরেখা বলে কোনো একটা জিনিস আছে, তখন এটা অবশ্যই ট্রু যে বলরেখার যে ঘনত্ব, সেই ঘনত্ব উপর নির্ভর করে কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। এই সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে যে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাপতে চাইছি, সেই বিন্দুর চারিদিকে আমি একক ক্ষেত্রফল অঙ্কন করব, এবং সেই দিক বরাবর, সেই দিকের সাপেক্ষে কোন দিকে আমি ক্ষেত্রফল করব, যেদিকে বলরেখা যাচ্ছে তার লম্ব হবে, তাতে আমরা দেখার চেষ্টা করব যে কখানা বলরেখা যাচ্ছে, যতগুলো পিস যাবে সেই পিসটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এবার দেখো ই মানে আমরা জানতে পারলাম। যদি আমরা এবার ছবি আঁকি একটা, ধরো এরকম একটা সারফেস, এটা হচ্ছে ধরো না একটা তল, যে তলের সমতল, কথার কথা সমতল ধরছি, এর ক্ষেত্রফল হচ্ছে ধরে নাও, ক্ষেত্রফল সমান হচ্ছে এস। তাহলে এই এই এর যে ক্ষেত্রফল এস যদি হয়, তাহলে ক্ষেত্রফল ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে? ক্ষেত্রফল ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে? ক্ষেত্রফল হচ্ছে এমন একটি ভেক্টর রাশি
যার ডাইরেকশনটা কোন দিকে হয়, তাহলে তলের সাথে লম্ব দিকে। তাহলে মোটামুটি এরকম যদি এটা সমতল হয় তাহলে এই বরাবর হবে এস ভেক্টরটা। তাহলে এটা হচ্ছে তলের সাথে লম্ব হয়, তলের সাথে লম্ব। ক্ষেত্রফল হচ্ছে এমন একটি ভেক্টর রাশি যে ভেক্টর রাশির মান তার এরিয়াটাকে বোঝায়, কিন্তু তার দিক, যে তলের কথা আমি আলোচনা করছি তার সাথে লম্বভাবে হয়। এবার যদি আমি ধরি যে এই পয়েন্টে, এই যে পয়েন্টটার কথা আমি আলোচনা করছি সেখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই বরাবর, ধরে নাও ই ভেক্টরটা, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, এটা হচ্ছে এই ডাইরেকশনে, যেটা ক্ষেত্রফলের সাথে কত অ্যাঙ্গেল করেছে, মনে করি যে এরা থিটা অ্যাঙ্গেল করেছে। তারপরে থিটাটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল বিটুইন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর এবং যে ক্ষেত্রফলটা আমি কনসিডার করছি তাদের মধ্যবর্তী কোণ। কোনোদিন এরকম ভেবো না ভুল কোনটা হয়, এখানে ডিসেপটিভ বা ধোকা দেওয়ার জায়গা কোনটা। ধোকা দেওয়ার জায়গা হচ্ছে যে কোথায় ভুল হয়, যদি আমি বলি কোথায় ভুল হয়, সাধারণত কোথায় ভুল হয়, ভুল হয় এরকম যে এই বরাবর ক্ষেত্রফল ধরে নাও, আমরা ভুল করে ক্ষেত্রফলের ডাইরেকশনটা এই বরাবর ভেবে নিই, দিস ইজ রং। ক্ষেত্রফলের ডাইরেকশন কিন্তু হচ্ছে, যদি এইটা তল হয় তাহলে ক্ষেত্রফল ভেক্টর কিন্তু হবে এই বরাবর, ক্ষেত্রফলের ডাইরেকশন হবে এই বরাবর, ডাইরেকশন হবে পারপেন্ডিকুলার ডাইরেকশন। এই ভুলটা কিন্তু করো না, দিস ইজ রাইট। তাহলে এবার প্রশ্ন এখানে কি করবে, প্রশ্ন করবে, প্রশ্ন হবে যে এই তলের ওই তলের মধ্যে দিয়ে, এস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা, এই মোট বলরেখা যখন আমরা বলবো তখন তাকে বলবো তড়িৎ ফ্লাক্স, সেটাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কত, তাহলে শুধু জিজ্ঞেস করতে পারে কি এস ক্ষেত্রের মধ্যে তড়িৎ ফ্লাক্স কত, আর তড়িৎ ফ্লাক্স যদি না না থাকে তাহলে বলবে এস ক্ষেত্রের মধ্যে অতিক্রান্ত মোট বলরেখা কত। তোমরা দেখো তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম ফাই সমান মোট লম্বভাবে কোনো ক্ষেত্রের মধ্যে, কোনো ক্ষেত্রের মধ্যে মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখা সংখ্যা, মোট বলরেখা সংখ্যা। তাহলে এই ফাই, এই ই, এই এস, এদের মধ্যে কি কোনো সম্পর্ক? তোমরা এই যে আমি এতক্ষণ ধরে ধরে নাও 13-14 মিনিট চেঁচালাম, সেখান থেকে কি তোমরা ঠাহর করতে পারছো? তাহলে এখানে তোমাদের প্রতি আমার প্রশ্ন, প্রশ্ন এক, কি প্রশ্ন, ফাই ই এস এদের সম্পর্ক কি? এটা হচ্ছে প্রশ্ন। কেউ একটু আলোকপাত করতে পারবে? ফাই ইকুয়াল টু ইন্টু এস কেন হবে বলো? একদম ঠিক বলেছে, একদম ঠিক। এখানে আছে মোট বলরেখা সংখ্যা আর কোন ক্ষেত্রের মধ্যে দিয়ে, তার মানে এখানে ক্ষেত্রফল কিন্তু যে ক্ষেত্রের কথা আমি আলোচনা করব তার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। আর ই মানে হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর যেটা, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত
অতিক্রান্ত বলরেখা সংখ্যা। তাই আমরা এখানে বলতে পারি যে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এস ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি হাই পরিমাণ বলরেখা অতিক্রান্ত হয়, যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে ই সমান ফাই বাই এস পারপেন্ডিকুলার লম্ব ক্ষেত্রফল। শুধু এস ক্ষেত্রফল নিলে হবে না। বৃষ্টি, ঝড় হচ্ছে, সর্বনাশ, তোদের দিকে ঝড় হচ্ছে রে? রে, ছি 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 সায়দা, এদিকে আসতে পারতিস, তো ঠান্ডা ওয়েদার। হ্যাঁ হ্যাঁ, এসি বেশি বন্ধ করে দাও, জানলা খুলে দাও। তাহলে এস পারপেন্ডিকুলার হচ্ছে লম্ব ক্ষেত্রফল। উড়ে যাবে মৌসুমি, উড়ে যাবে, সব উড়ে যাবে। থাক থাক থাক, একটু খোলা থাক, খোলা থাক, ফ্যান ফ্যান বন্ধ করে দাও সব। এটা হচ্ছে লম্ব ক্ষেত্রফল। এ কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি ফাই পরিমাণ বলরেখা অতিক্রান্ত হয়, তাহলে ই সমান, ই এর সংজ্ঞা অনুযায়ী, আমাদের মনে মনে রাখা সংজ্ঞা অনুযায়ী, মনে মনে রাখা সংজ্ঞা অনুযায়ী, এগুলো কিন্তু কোনো মনে মনে রাখছি মানে কি, এগুলো একদম যে আমার মনে তৈরি করা তা নয়, এগুলো অনেক জায়গায় লেখা আছে, কিন্তু কোনো জায়গায় ক্লিয়ারলি লেখা থাকে না, একটু অসুবিধা হয়। এইটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হচ্ছে মোট, এটা হচ্ছে মোট, এটা হচ্ছে মোট, আর এটা হচ্ছে মোট ক্ষেত্রফল, মোট বলরেখা, এটা হচ্ছে মোট ক্ষেত্রফল। কিন্তু এখানে একটা ট্রিক্স এসছে, সেটা হচ্ছে আমি ডাইরেক্ট এস দিয়ে ভাগ করতে পারলাম না, এস পারপেন্ডিকুলার করলাম। প্রশ্ন হচ্ছে হোয়াই এস পারপেন্ডিকুলার, লম্ব ক্ষেত্রফল কেন, কেন লম্ব ক্ষেত্রফল নিলাম? বল অঙ্কিত, বল শুনি। না না, একটু গন্ডগোল হলো, বলো এটা কোত্থেকে আমি, বলো বলো বলো, জোরে জোরে বলো। আর কেউ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। কে, হু হু আর ইউ, তুমি কে বললে বলো? দীপাঞ্জন তো গলা বসে গেল কেন? আজকে চিৎকার করেছিস নাকি রাস্তায়? সর্বনাশ, ভেরি গুড। এটা ই এর সংজ্ঞা অনুযায়ী লম্ব ক্ষেত্রফল বলা আছে, চিরন্তন, গট ইট? ই এর সংজ্ঞাতেই বলা আছে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব সিম্পল, ওর সংজ্ঞা অনুযায়ী বলা আছে লম্ব ক্ষেত্রফল, বলা আছে লম্ব ক্ষেত্রফল। এইবার আমরা জানার চেষ্টা করব এই লম্ব ক্ষেত্রফল কার লম্ব, কার সাথে লম্ব। অ্যান্সার হচ্ছে ই এর সাথে লম্ব, ই ভেক্টরের সাথে লম্ব, সরি ই ভেক্টরের নয়, হ্যাঁ, ই এর দিকে, তলের সাথে লম্ব হবে। তাহলে এটা বোঝার চেষ্টা করি আমরা, ই এর দিকে হবে লম্ব ক্ষেত্রফলটা, হবে কার সাথে নয়, কোন দিকে আমি যদি জিজ্ঞেস করি,
তাহলে সেটা হবে ই এর দিকে। এখানেই গন্ডগোল, যে কার সাথে লম্ব কার দিকে, এটা বুঝতে গেলে আমাদের কিন্তু একটু জ্যামিতিটা আরেকবার দেখতে হবে। সেটা আমরা একবার দেখার চেষ্টা করি। এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আমি লম্ব ক্ষেত্রফল যেটা সেটা কোন দিকে, ই ভেক্টরের দিকে। আর যদি জিজ্ঞেস করি যে ক্ষেত্রফল, যে তলটা কার সাথে লম্ব, ই এর সাথে লম্ব। এই দুটোর সাথে কথা তোমরা বুঝতে পারছো কিনা দেখো। কোন দিকে, কোন দিকে লম্ব ক্ষেত্রফল, এটা যদি আমরা বলি তার দুটো অ্যান্সার। এক নাম্বার হচ্ছে ই ভেক্টরের সাথে সাথে একই দিকে ক্ষেত্রফল থাকবে। আর এর 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে ই ভেক্টরের লম্ব দিকে তল থাকবে। হুম, বলো। সেটা আমি আঁকবো, এক্ষুনি আঁকছি দেখো। থিটাটা কি বলছো? থিটাটা সবসময়, না 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 না, কেন হবে? থিটা কেন জিরো হবে? আমি তো সারফেস যে কোনো দিকে নিতে পারি। আমার তলটা তো রিয়াল তল। ধর তুই একটা তল আছে, কিন্তু সেই তলের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যাবে সেটা ক্যালকুলেট করতে গেলে আগে আমাকে দেখতে হবে সেখানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে। এই যে দুটো পয়েন্ট লিখলাম, এই দুটো পয়েন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? একটা হচ্ছে ই এর সাথে একই দিকে ক্ষেত্রফল থাকবে, আর এই যে দুটো কথা, এই দুটো কথা হচ্ছে একই কথা, একই কথা ভিন্ন ভাবে। এটা কি বোঝা গেছে? একই কথা ভিন্ন ভাবে, কেন বললাম বোঝা গেছে? এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর, আর এইটা তো হচ্ছে শুধু তল। মানে যদি ধরে নাও এইটা হচ্ছে আমার তোমার ক্ষেত্রফল, তার ক্ষেত্রে এস এর ডাইরেকশন এইদিকে, ই এর ডাইরেকশনও এইদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা সমান কত এক্ষেত্রে? ই এবং এস এর মধ্যে কোণ কত? কি গো? 0 ডিগ্রি। এই জিনিসটা যেমন এখানে এই জিনিসটা বলা হলো যে ই এর সাথে একই দিকে ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টরের ডাইরেকশন যেদিকে, ই এর ডাইরেকশনও সেদিকে। আর এই কথাটাও এই ক্ষেত্রে ট্রু, যে যদি শুধু আমি তলটা ভাবি, এটা হচ্ছে শুধু তল, তল, তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে ই ভেক্টর। আমরা তো জানি তলের সাথে লম্ব হবে ক্ষেত্রফল ভেক্টর হয়। এই দুটো কথা কিন্তু একই কথা। এটা যদি বোঝার এখন ইমিডিয়েট বুঝতে না পারো, একটু ভালো করে ভেবো, পরে আমরা আবার ডিসকাশন করব। তাহলে আমরা এক্ষেত্রে এই জিনিসটা যদি আপাতত তোমরা একটু আওয়াজ ফাওয়াজ দাও দেখি, বুঝতে পারছো না পারছো না একটু শুনি। কোথাও আটকাচ্ছে কিনা বলো, কোশ্চেন করো, কোন রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখো না, প্রশ্ন করো প্লিজ। মমতা বুঝেছিস? আর সব সেজুত, সেজুতি গলা পেলাম মনে হলো। আর বাস এই দুজন বুঝতে পেরেছে, আর কেউ বুঝতে পারেনি? অর্পণ বুঝেছিস? সুমিয়া, দত্ত, দত্তবাবু? এটা খুব সিম্পল, যে তুমিও মনে হয় ভিজেছো তাই তো? দেখো দত্তবাবু ঘুমাচ্ছিল তাহলে। যাই হোক, মানে বুঝেছিস কিন্তু তুই ভিজেছিস কি সেটা জিজ্ঞেস করলাম। ঠিক আছে, এনিওয়ে, তাহলে দেখো দুটোই কিন্তু একই কথা। এটা বোঝার চেষ্টা করো যে ক্ষেত্রফল হচ্ছে এমনই একটি ভেক্টর, তার তলের সাথে লম্ব দিকে ক্ষেত্রফল ভেক্টরের দিক হয়। তার জন্য আমাদের চাপ হয় প্রশ্নে বুঝতে
যে এটা তলের সাথে লম্ব না ক্ষেত্র ভেক্টরের সাথে লম্ব। আমাদের সব ক্ষেত্রে কিন্তু খুব সচেতন ভাবে প্রশ্নে কিন্তু পড়তে হবে যে এটা তলের সাথে লম্ব না এটা ক্ষেত্রফল ভেক্টরের সাথে লম্ব। দুটো কেস কিন্তু কমপ্লিটলি আলাদা। এবার আমরা জানার চেষ্টা করি যে আমরা এক্ষুনি দেখলাম সমান আমরা পেলাম ফাই বাই এস পারপেন্ডিকুলার। এটা মানেটা কি? তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, এইদিকে হচ্ছে ধরে নাও তাহলে এর সাথে লম্ব যদি আমি টানতে পারি তাহলে আমি পেয়ে যাবো। তাহলে এর ডাইরেকশন হচ্ছে এইটা, এর ডাইরেকশন, এইটা এর ডাইরেকশন। তাহলে এর সাথে লম্ব যদি আমি ক্ষেত্রফল টানতে চাই তাহলে আমার এরকম একটা ক্ষেত্রফল পাবো। এই ক্ষেত্রফলটা পাবো। এইটা হচ্ছে লম্ব ক্ষেত্রফল। যদি আরেকটু বেঁকে থাকতো এরকম সারফেসটা তাহলে সারফেসের ডাইরেকশনটা হতো এইদিকে। এর ডাইরেকশনটা যদি আমার এইদিকে হতো তাহলে সেক্ষেত্রে আমি লম্ব ক্ষেত্রফল যেটা পেতাম সেটা হচ্ছে এখানে প্যারালাল টেনে দাও, এখানে প্যারালাল টেনে দাও, এখান থেকে এইটুকু, এইটা হচ্ছে আমার এস পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে আমার এস পারপেন্ডিকুলার। লম্ব ভাবে কার সাথে লম্ব? এই যে তড়িৎ ক্ষেত্র তার সাথে লম্ব, লম্ব ডাইরেকশনে যেটা আছে। তাহলে তল তোমার যাই থাকুক না কেন শুধুমাত্র আমি সেই তলটার প্রতিই কেবলমাত্র আমি লক্ষ্য রাখবো, চিন্তা ভাবনা করব যে তলটা ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার। তাহলে এবার বলো তো দেখি এই কোণটা যদি থিটা হয়, এই পুরোটা যদি এস হয় তাহলে এই এস পারপেন্ডিকুলার সমান কি হতে পারে? কেউ বলতে পারবে? একদম তাই। কেন এস কস থিটা বললে? এস পারপেন্ডিকুলার সমান হবে এস কোন দিকে উপাংশ নিলে? এস এর। এই এস এর উপাংশ তোমার কোন দিকে নিতে হবে? ই এর দিকে। তাহলে ই এর দিকে এস এর উপাংশ, ই এর দিকে এস এর উপাংশ। আমরা জানি যার উপাংশ তার মান ইন্টু কস থিটা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে এইটা লিখলাম ই সমান ফাই বাই এস পারপেন্ডিকুলার, যেটা লিখলাম সেখানে এস পারপেন্ডিকুলার মানে হচ্ছে ই এর দিকে, ই এর দিকে এস এর উপাংশ। এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি। যার দিকে বলবো তার একক ভেক্টর হবে আর যার উপাংশ বলবো সেই ভেক্টরটা হবে। তাহলে আমরা জানি এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, আর এইটা যেহেতু একক ভেক্টর এর মান হবে 1, এস এর মান হবে এস, আর এদের মধ্যে অ্যাঙ্গেল যেহেতু থিটা তাহলে এখানে হবে কস থিটা। তাহলে সেই জন্য এটা হলো এস কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই সমান এস পারপেন্ডিকুলার, কোনটা বলছো? এস, এটা হচ্ছে তলের পারপেন্ডিকুলার, তলের পারপেন্ডিকুলার। হুম, না না এটা তলে, সরি সরি সরি, এটা হচ্ছে এটা কোন দিকে, কোন দিক উপাংশ? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ই এর দিকে উপাংশ, ই এর দিকে, ই এর দিকে আছে এর ডাইরেকশন, ই এর দিকে অংশটা পারপেন্ডিকুলার। আমি এই কারণে বললাম, আমি বলার চেষ্টা করলাম যে পারপেন্ডিকুলার কথাটার মানেটা কি, অ্যাকচুয়াল মানেটা কি। এটা হচ্ছে ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের সেই অংশ বা তলের সেই অংশ, এটা ক্ষেত্রফল না বলে তলের সেই অংশ যেটা
ই এর সাথে পারপেন্ডিকুলার। এবার তল বলতে কিন্তু আমি কিন্তু তলকে বোঝাচ্ছি, যেটা হচ্ছে জাস্ট মানে ভেক্টরটাকে বোঝাচ্ছি না, জাস্ট তলটাকে বোঝাচ্ছি। এই যে তল, তল বলেছি, তল তল বলেছি, তল বলেছি, তল তল আর ক্ষেত্রফল কিন্তু আলাদা। ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর, দেখবি দুটো করে আমরা প্রবলেম পরে বুঝবো। ক্ষেত্রফলের সাথে, এটা মানেই হচ্ছে ক্ষেত্রফলের সাথে প্যারালাল, সমান্তরাল। ক্ষেত্রফলের সাথে সমান্তরাল মানেই, এটা মানেই, এটা মানেই হচ্ছে তলের সাথে লম্ব। এই দুটো কথা কিন্তু একদম একই, এই দুটো কথা হচ্ছে একই কথা। কি বলছো? হ্যাঁ, না সেটা নয়, অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার লিখে লোকজনের মধ্যে একটা কনফিউশন অবশ্যই আসতে পারে, কিন্তু পারপেন্ডিকুলার বলতে আমি যেটুকু বুঝেছি, সে মানে বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে ইয়ের দিকে, ইয়ের দিকের সাথে যে তলের অংশটা পারপেন্ডিকুলার, একটা উপাংশ, একটা উপাংশ, তলের একটা উপাংশ, যেটা ইয়ের দিকের দিকে যদি আমি ক্ষেত্রফল বলি তাহলে একই দিকে। একদম তুই ঠিকই ধরেছিস, যদি আমি ক্ষেত্রফল বলি তাহলে ক্ষেত্রফলের দিকে হবে, আর যদি তল বলি তলের সাথে পারপেন্ডিকুলার হবে। দিস ইজ দ্য অনলি কনফিউজিং এলিমেন্ট, যেটা নিয়ে সবাই ধোকা দেয়, এবং আমাদের এখানে কিন্তু বিভিন্ন মার্কস আমাদের বেরিয়ে যায়। আমরা এগুলো প্রশ্নে দেখব, প্রশ্নে দেখব এই দুটো জিনিস কিন্তু থাকে। কখনো লেখে তলের সাথে পারপেন্ডিকুলার, তাহলে আমার বুঝে নিতে হবে তলের সাথে পারপেন্ডিকুলার। কখনো লেখে ক্ষেত্রফলের সাথে পারপেন্ডিকুলার, তখন কিন্তু ক্ষেত্রফলের ডাইরেকশন কিন্তু তলের সাথে লম্ব, ওটা কিন্তু আমাদের ভেবে নিতে হবে। সৃজন, কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে একটা তল, একটা ক্ষেত্রফল, তলের কোনো দিক নেই, ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের সাথে লম্ব, তাই ক্ষেত্রফলের সাথে যারা প্যারালাল তারা তলের সাথে লম্ব হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। এটা নিয়ে নে, তারপরে দেখ সব জিনিসগুলো স্মুথলি বেরোবে। তার মানে এখানে আমরা লিখবো এস পারপেন্ডিকুলার মানে হচ্ছে এস কস থিটা। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান, এখানে আমরা লিখলাম দেখো, ই সমান লিখলাম ফাই বাই এস কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান ই এস কস থিটা। এবার আমাদের দেখো এই ফাইটা হচ্ছে সংখ্যা, বলরেখা, মোট বলরেখা সংখ্যা, তার মানে একটা সংখ্যা, সো ইট ইজ এ স্কেলার রাশি। ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মান, ভেক্টরের মান, আর এসটা হচ্ছে তোমার ক্ষেত্রফল ভেক্টরের মান, ক্ষেত্রফল ভেক্টরের মান। তাহলে এখান থেকে আমাদের কি লোভ লাগবে? এটা কি? এটা হচ্ছে এ ডট বি এর ফর্মুলা। তার মানে আমরা বলতে পারি তড়িৎ ফ্লাক্স সমান, তড়িৎ ফ্লাক্স সমান ফাই সমান হচ্ছে ই ডট এস। কখন? এটা কখন? যখন হবে, যখন ই হচ্ছে ধ্রুবক, যে জায়গাটায় আমি আলোচনা করছি যেখানে ই চেঞ্জ করছে না, ই হচ্ছে ধ্রুবক, তাহলে ই পরিবর্তনশীল হলে কি হবে দেখার চেষ্টা করি। যদি ই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তখন কি হবে? তাহলে তড়িৎ ফ্লাক্সের আমরা প্রথম একটা রাশি পেলাম, যেটা হচ্ছে ফাই ইকুয়াল টু পেলাম ই ডট এস, যখন ই হচ্ছে ধ্রুবক। এবার যখন ই পরিবর্তনশীল, যখন ই এর মান চেঞ্জ করে, ই এর মান
পরিবর্তনশীল যখন হবে তখন কি হবে? তখন আমাদের কিন্তু ক্যালকুলাসের ধার নিতে হবে। তার মানে এই যে সারফেসটা ধরে নাও এরকম একটা বড় সারফেস আছে, এরকম বড় সারফেস আছে, যেখানে প্রতিটা ক্ষেত্রে কোন একটা আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড আলাদা, এখানে E1, এখানে ইলেকট্রিক ফিল্ড আলাদা, এখানে ধরে নাও E2, বিভিন্ন রকমের ইলেকট্রিক ফিল্ড আছে। দে আর ডিফারেন্ট। তখন আমরা কি করব? তখন আমরা ছোট্ট একটা অঞ্চল নিব, ছোট্ট একটা এরিয়া নেব, যেটাকে নাম তার একটা ডাইরেকশন থাকবে, এটার নাম দেবো ডিএস ভেক্টর। ছোট্ট একটা ভেক্টর হচ্ছে ডিএস ভেক্টর। সেখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা ধরে নাও ই ভেক্টর। তাহলে এই ছোট্ট যে এরিয়া, ছোট্ট ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স সমান আমরা বার করব কিভাবে? ধরে নিলাম সমান ধরলাম ডিফাই, ছোট্টর মধ্যে দিয়ে সেই জন্য ডিফাই ধরলাম। তাহলে আমরা লিখতে পারি ডিফাই সমান এখানে যেমন ফাই লিখেছিলাম, এটা সমান ওই জায়গাকার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর ডট ওখানকার ছোট্ট এরিয়া ভেক্টর। তাহলে অতএব ফাই সমান ইন্টিগ্রেশন অফ ডিফাই, যতটা আমার ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। যদি এই তলটা খোলা তল, এটা এস সারফেস ধরে নাও, তাহলে এস সারফেসে আমি ইন্টিগ্রেশন করব। এই তলটা যদি পুরো বদ্ধ তল হয়, এবার এর মধ্যেও আর একটা স্পেশাল কেস যদি বদ্ধ তল হয়, এস যদি বদ্ধ তল হয়, বদ্ধ তল মানে একটা উদাহরণ দিতে পারবে বদ্ধ তলের? কি বলছো? গোলক, গোলক না কি বললি? গোলক শুনতে পেলাম না সাইদা। হাতের বালা তো বদ্ধ তল নয়। হাতের বালা, হ্যাঁ, এবার যদি বালাটা যদি তুমি রেডিয়াসটা বড় ধরো তাহলে বদ্ধতল। কিন্তু একটা বদ্ধতল, সিম্পল বদ্ধতল হচ্ছে গোলক, ফুটবলের মতন গোল। এর মধ্যে ধরে নাও কোনো একটা আধান ফাদান কিছু আছে, তাহলে এইটা হচ্ছে বদ্ধতল, এস বদ্ধতল। তখন তাহলে মোট ফ্লাক্স কত হবে? তখন মোট ফ্লাক্স হবে ফাই সমান হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, কিন্তু যেহেতু বদ্ধ তল তার জন্য এখানে একটা ক্লোজ ইন্টিগ্রাল হবে। এখানে যেমন ওপেন বলে আমি এখানে গোলটা দিইনি, এখানে একটা গোল দিতে হবে বদ্ধ তলের ক্ষেত্রে। বদ্ধ তল হলে এটা ক্লোজড ইন্টিগ্রাল বলা হয়। তাহলে একটা আমরা দেখলাম এখানে ই কনস্ট্যান্ট, এটা ই পরিবর্তনশীল, আর এটা হচ্ছে ই ধ্রুবক। এই পর্যন্ত আমরা জানলাম। এবার ধরুন একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, মনে করো এস ভেক্টর এস সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, ক্ষেত্রের মধ্য দিয়ে ই সমান 5k ক্যাপ, ক্ষেত্রে মোট ফ্লাক্স কত হবে? বলো কত হবে? ফর্মুলা কি? মোট ফ্লাক্সের ফর্মুলা কি? মোট ফ্লাক্স ফাই সমান ই ডট এস। ই সমান কত? 5 মাইনাস 5k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ
মাইনাস শুধু কে ক্যাপ। তাহলে আমরা জানি ডট প্রোডাক্ট শুধুমাত্র আই ডট কে সমান 0, জে ডট কে সমান 0, কে ডট কে সমান হয় 1। তার মানে এখানে আমরা লিখবো 0 প্লাস 0 মাইনাস 5 ইউনিট। তাহলে এখানে হচ্ছে -5 ইউনিট হচ্ছে। তাহলে মাইনাস আর প্লাসের মধ্যে ডিফারেন্স কি সেগুলো আমরা জানবো, ধীরে ধীরে আমরা এগুলো জানবো। তার আগে দেখো আমরা একক আর মাত্রা নিয়ে আগে আমরা একটু বদার করি, ওটা খুব ইম্পর্টেন্ট, কারণ নতুন একটা রাশি এসছে, তার একক আর এবং মাত্রা আমাদের জানা দরকার। তারপর আমরা জানবো কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। এই নেগেটিভ হওয়া মানেই আগে বলে দিচ্ছি, নেগেটিভ ফ্লাক্স মিনস এটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লাক্স, মানে ঢুকছে ভেতরে ঢুকছে। যে ডাইরেকশনটা তুমি ধরেছো সেই ডাইরেকশনের বিপরীত দিকে হচ্ছে। ওকে, আমরা জানার চেষ্টা করি যে তড়িৎ ফ্লাক্সের ইউনিট ডাইমেনশন। ইউনিট বুঝতে পারছো? ইউনিট হচ্ছে আমরা দেখেছিলাম নিউটন পার কুলম হচ্ছে ই এর ইউনিট, বা ইউ এর ইউনিট আবার হয় ভোল্ট পার মিটার। এটা আমরা জানবো সেকেন্ড চ্যাপ্টার থেকে এটা আমরা জানতে পারবো ভোল্ট পার মিটার হয়। এবার তার সাথে সাথে ক্ষেত্রফলের ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তার মানে গুণ করলে ফ্লাক্সের ইউনিট যেটা হবে সেটা তোমরা লিখতে পারো নিউটন মিটার স্কোয়ার বাই কুলম, বা এটা সাধারণত ইউজ করা হয় না, এটা ইউজ করা হয় ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার, মানে হচ্ছে ভোল্ট ইন্টু মিটার। সো দিস ইজ মোস্টলি ইউজড, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এর ইউনিটটা কি দাঁড়ালো? ভোল্ট মিটার বা নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। ডাইমেনশন কি এটা তোমরা করো, দিস ইজ হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 2 প্রবলেম। কিউ মানের একটি আধান ও বিন্দুতে রয়েছে, কিউ মানের একটি আধান ও বিন্দুতে রয়েছে, ও বিন্দুর সাপেক্ষে আর ব্যাসার্ধের গোলকের সমগ্র তল দিয়ে মোট নির্গত ফ্লাক্সের পরিমাণ কত হবে? এটা তোমরা বলেছিলে না ম্যাক্সওয়েল বলেছে, সেটাকে আমরা প্রমাণ করি। কিউ মানের একটি আধান আছে ও বিন্দুতে, এখানে ধরে নাও কিউ মানের একটা আধান আছে, সেই আধানের চারিদিকে আর ব্যাসার্ধের একটি গোলক নিয়েছি, এটা মোটামুটি আর ব্যাসার্ধের গোলক নিয়েছি। এটা গোলক, কিন্তু আমরা 3D জিনিস আঁকতে পারবো না 2D তে, মনে রেখো এটা হচ্ছে গোলক। তাহলে সেক্ষেত্রে এই গোলকের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত হবে সেটা নির্ণয় করতে হবে। এটা আমি করে দিই, তারপরে আমি একটা হোমওয়ার্ক দেবো। দেখো, এই যে গোলক যখন আমি দেখছি, গোলকের যদি প্রতিটা জায়গায় বলো তো দেখি, প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই হবে না আলাদা হবে? এই সমস্ত বিন্দুতে গোলকের যে পৃষ্ঠ আছে, গোলীয় পৃষ্ঠ, এই কিউ আধানের জন্য গোলকের যে পৃষ্ঠ সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই হবে না আলাদা হবে? নম্রতা বল।
আর কেউ বলবে কেন একই হবে বললে বলো? দূরত্ব একই, আধান একই, তাই তো? দূরত্ব হচ্ছে সব জায়গায় আর, আধান তো সেই একখানায় আছে কিউ, সেই কিউ আধানের জন্যই আমাকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু একই হবে কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? ই সমান কত? পৃষ্ঠে ই সমান কত হবে? এটা হচ্ছে কাল্পনিক গোলক। কাল্পনিক গোলক। এটা পরিবাহীও নয়, অপরিবাহীও নয়, এটা হচ্ছে একটা কল্পনা করা গোলক। সেই গোলকের একটা সমগ্র তলের মধ্যে দিয়ে আমরা মোট ফ্লাক্স নির্ণয় করার চেষ্টা করছি। ধরে নে কাল্পনিক। তাহলে কি হবে বলো? গোলকের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ই সমান, ই সমান কত হবে? কোন একটা বিন্দুতে ই সমান কত হবে? এটা যদি কিউ হয়, আর দূরত্বে ই সমান কত হয়? কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে এখানে ই এর মান কত হয় বিজিত? তাহলে বলতে হবে তো। তাহলে সব জায়গাতেই তাই হবে, কিন্তু এর ডিরেকশন গুলো আলাদা হবে। মান একই হলেও ডিরেকশন দেখো, এগুলো সব রেডিয়াল ভেক্টর তো, ডিরেকশন গুলো কিন্তু আলাদা হবে সব জায়গায়। এই তীর চিহ্নর দৈর্ঘ্য গুলো একই হবে, কিন্তু দিক আলাদা হবে। তাহলে এখান থেকে ফ্লাক্স বেরোবে। তাহলে এইটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ই সমান 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে মান। আর ই এর ডাইরেকশন কি? ই এর দিক কি? ই এর দিক হচ্ছে ব্যাসার্ধ বরাবর। ব্যাসার্ধ বরাবর, তার মানে আমরা লিখতে পারি ই, ই ক্যাপ মানে আমরা লিখতে পারি আর ক্যাপ। তাহলে ই ভেক্টরটা কি? তাহলে ই ভেক্টর সমান হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে মান, আর আর ক্যাপ হচ্ছে তার দিক। তাহলে ভেক্টরটা হয়ে গেল। এটা কি বুঝলে না? বুঝলে না? এটা হচ্ছে মান, এটা হচ্ছে দিক। এটা মান, এটা হচ্ছে দিক। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? সবাই বুঝেছো? বুঝেছিস তো? তাহলে কয়েকজন বুঝতে পেরেছে আশা করা যায়। তাহলে এবার ই পেলাম, ফ্লাক্স বার করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছ ই হচ্ছে, ই কিন্তু ই হলো সমগ্র তলে আলাদা। সমগ্র তলের প্রতিটি বিন্দুতে আলাদা, কারণ দিক আলাদা, প্রতিটি বিন্দুতে আলাদা। তাই আমি ডাইরেক্ট এই আলাদা আলাদা ই মানে হচ্ছে ই কিন্তু একই নয়। তার মানে আমি কিন্তু আমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে, ফাই সমান হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস করতে হবে। এবং যেহেতু এটা একটা বদ্ধ তল, তাই আমাকে একটা ক্লোজ ইন্টিগ্রাল করতে হবে। তাহলে আমাকে জানতে হবে কি করে এটা করে। তাহলে আমরা ই পেয়েছি, ই পেয়েছি। এবার আমরা ডিএস সম্বন্ধে দেখি কি দাঁড়ায়। ডিএস সম্বন্ধে কি দাঁড়ায় দেখি। তাহলে দেখো আবার আমরা ছবিটা আঁকি পরের পাতায়। এটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে তোমার গোলকটা। এখানে ধরে নাও একটা তল আছে, সারফেস, ডিএস সারফেস আছে। এই ডিএস ভেক্টরের দিক কিরকম হবে? এর মান হচ্ছে, এর মান সমান হচ্ছে ডিএস, এই ছোট্ট ক্ষুদ্র ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল। কোথায়? গোলকের উপরে। গোলকের উপরে এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল। তাহলে এর মান হচ্ছে ডিএস। এর দিক কি হবে বলতো দেখি? কোন দিকে হবে দিকটা? এর দিকখানা কোন দিকে হবে? একটা গোল বলের কোন একটা জায়গায় যদি সারফেস নাও, তার পারপেন্ডিকুলার ডাইরেকশনটা কোন দিকে হয়?
কার উপর দিকে? ভগবানের দিকে না কোন দিকে বলো? গোলকের সাপেক্ষে বলো কোন দিকে হয়? ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। লম্বভাবে তো হবেই, তলের সাথে লম্ব বরাবর তো হবেই, কিন্তু এটাও কিন্তু ব্যাসার্ধ বরাবর, দেখো এই বরাবর, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। এইটা হচ্ছে দিক, এর দিকও হচ্ছে আর ক্যাপ। তার মানে ডিএস ভেক্টরটাকে আমরা লিখতে পারি, ডিএস এর মান ইন্টু ডিএস এর দিক। যেমন ভাবে আমরা লিখেছিলাম ই ভেক্টরটাকে আমরা লিখেছিলাম ই ভেক্টরের মান, ইন্টু দিক। তাহলে ই ভেক্টর ডিএস ভেক্টর পেলাম। তাহলে ওই ডিএস ভেক্টরের মধ্যে দিয়ে, ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা কত হবে? অতিক্রান্ত বলরেখা ডিফাই সমান ই ডট ডিএস। তাহলে মানগুলো বসালে মানগুলো একদিকে রেখে দিই। তাহলে এখানে হবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস ইন্টু, এখানে দেখো এর ক্ষেত্রে আর ক্যাপ, তাহলে আর ক্যাপ ডট আর ক্যাপ সমান কত হবে? দুটো একই একক ভেক্টরের ডট প্রোডাক্ট কত হয়? 1 হবে। তার কারণ হচ্ছে 1 ইন্টু দুজনের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0, তার মানে ইট উইল বি 1। তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে ডিফাই সমান হলো কত? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস। তাহলে ফাই সমান মোট বলরেখা, মোট ফ্লাক্স, ফাই সমান হবে ক্লোজ ইন্টিগ্রাল ডিফাই। কারণ যেহেতু একটা বদ্ধতল, তার মানে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস। এবার বলো তো দেখি এই ইন্টিগ্রালের মধ্যে কোন কোন জিনিস হচ্ছে ধ্রুবক? এখানে কোন কোন জিনিসগুলো ধ্রুবক? এই পার্টটা কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে ফাই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। এবার এই যে ডিএস, ছোট ছোট ডিএস জুড়ে একটা গোলকের ক্ষেত্রে মোট কত ক্ষেত্রফল তৈরি করে? গোলকের মোট সমগ্রতলের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে গোলকের গোলকের বক্রতলের মোট ক্ষেত্রফল। কত হয় গোলকের বক্রতলের মোট ক্ষেত্রফল? একটা গোলকের ক্ষেত্রফল কত হয় রে? সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে একদম, তাহলে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার কিন্তু এইটা হয়ে গেল তোমার 4πr²। তার মানে কি দাঁড়ালো? 4π কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে মোট ফ্লাক্স দাঁড়ালো Q/ε0। তাহলে যদি আমরা ছোট্ট একটা বিন্দু আধান নিই, তার সাপেক্ষে যদি কোনো একটা গোলক নিই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা হচ্ছে Q/ε0। খুব সিম্পল, কোনো কঠিন নেই। আজকের ডিসকাশনের মধ্যে একটাই জিনিস যেটা আমাদের কনফিউশনের মধ্যে আসতে পারতো, সেটা হচ্ছে তলের ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের দিক। তলের সাথে দিক আর ক্ষেত্রফলের সাথে দিক, সেটার জন্য আমি নেক্সট প্রবলেমটা দিচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে XY তলে 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফলের সাথে
জড়িত, জড়িত, এটা ত হবে তো, জড়িত, হ্যাঁ, সাথে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? মোট তড়িৎ ফ্লাক্স কত হবে যদি ই ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ এসআই একক হয়? তাহলে দেখো আমার এখানে এখানে এই ক্ষেত্রফল ভেক্টর, এই যে ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা প্রদত্ত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর, এটা কিন্তু ধ্রুবক, কারণ এর কোনো মান এক্স ওয়াই জেড কারোর উপর নির্ভরশীল নয়, এর মান এবং দিক হচ্ছে ফিক্সড বিভিন্ন পয়েন্টে। তাহলে কনস্ট্যান্ট যদি ভেক্টর হয় তাহলে তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা আমাদের কাছে একদম ফান্ডা ক্লিয়ার। তড়িৎ ফ্লাক্স সমান তখন ইজি ফাই সমান আমরা জানি ই ডট এস, তখন ইন্টিগ্রেশনে কোনো গল্প নেই। কিন্তু ই তো আমার দেওয়া, এসটা তাহলে কি হবে? এখানে এস কি হবে? এস ভেক্টর সমান কি হবে, কে বলতে পারবে? বলো। 2k ক্যাপ। তাহলে এখানে বুঝতে পারলে এক্স ওয়াই তলে অবস্থিত, কিন্তু এর ডাইরেকশন হচ্ছে, এটা যদি আমরা ড্র করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস যদি আমরা আঁকি, তাহলে আমরা দেখতে পাবো এক্স ওয়াই তলে যে 2 মিটার স্কোয়ার জায়গা আছে তার অ্যাকচুয়াল ডাইরেকশন হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে কে ক্যাপ। তাহলে এইটা কিন্তু তলের সাথে এক্স ওয়াই তলের সাথে যদি লম্ব বলে, তাহলে সেই ডাইরেকশনটা কিন্তু হচ্ছে কে ক্যাপ। তার মানে এখানে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ ডট 2k ক্যাপ। তার মানে সিম্পল এখানে হবে, এগুলোর সাথে কোনো কিছু নেই। তাহলে 7 দুগুণ 14 ভোল্ট ইন্টু মিটার, এটা হবে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। নিচে ধরো কিউ বিন্দু আধানের আধানের থেকে জেড দূরত্বে একটি আর ব্যাসার্ধের কাল্পনিক চাকতি রয়েছে। ওই চাকতিতে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত? এটা একটু টাফার। কিরকম? প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা কিউ আধান আছে, তার থেকে জেড দূরত্বে আমি একটা চাকতি নিয়েছি। কাল্পনিক একটা চাকতি নিয়েছি, যার আবার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখান থেকে ফ্লাক্স যাবে, এখান থেকে এরকম ফ্লাক্স যাবে, বিভিন্ন রকম ফ্লাক্স যাবে। তো এই চাকতিটায় এখানে কত ফ্লাক্স অতিক্রম করবে? এটা হোমওয়ার্ক, যাদের ইচ্ছে আছে ট্রাই করো, যাদের ইচ্ছে নেই তাদের ট্রাই করার দরকার নেই। যাদের একটু মনে হবে যে একটু চ্যালেঞ্জ নেব, দে ক্যান ট্রাই।
ওকে, তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন এবার আমরা জানার চেষ্টা করব পজিটিভ ফ্লাক্স, নেগেটিভ ফ্লাক্স। কখন পজিটিভ কখন নেগেটিভ সেটা আমাদের ফর্মুলা থেকে 1 নাম্বার আমরা এটা বার করতে পারি ফ্রম ডাইরেক্ট ফর্মুলা। আমরা ফর্মুলা থেকে এটা ক্লিয়ারলি জানতে পারতে পারি। তো দেখি কি জানতে পারছি। ফাই সমান ই এস কস থিটা। যেহেতু ই এবং এস এরা দুটো ভেক্টরের মান বোঝাচ্ছে, এরা হচ্ছে পজিটিভ, মান তো কোনোদিন নেগেটিভ হবে না। তাহলে পজিটিভ ফ্লাক্স হবে না নেগেটিভ ফ্লাক্স হবে সেটা নির্ভর করছে কস থিটার মানের উপর। তাহলে পজিটিভ ফ্লাক্স তখনই পজিটিভ হবে যখন কস থিটা হবে পজিটিভ, নেগেটিভ ফ্লাক্স তখনই হবে যখন কস থিটা হবে নেগেটিভ। তাহলে কস থিটা কখন পজিটিভ হয়? থিটার কোন মানের জন্য কস থিটা পজিটিভ হয় বলো? অল সাইন ট্যান কস। তাহলে দেখো এই থিটাটা কার সাথে কোণ? ই এর সাথে কোণ। তাহলে আমরা যদি ইটাকে এখানে বসিয়ে দিই, ইটাকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে এস এর ডাইরেকশনটা হতে পারে এখান থেকে এতটা পর্যন্ত। এইটুকু হচ্ছে এস এর দিক। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পজিটিভ হবে। আর নেগেটিভ কখন হবে? নেগেটিভ তখন হবে যদি আমরা এইটাকে ই এর ডাইরেকশন ধরে নিই, তাহলে যখন এস এই বরাবর হবে, মানে এই দিকে এস ক্ষেত্রফল রয়েছে, এখানে রয়েছে, এই জোনের মধ্যে যদি এস এর ডাইরেকশন হয় তখন হবে নেগেটিভ। তার মানে এখানে আমি বলতে পারি থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, সরি হ্যাঁ 90 ডিগ্রি, -90 থেকে +90-র মধ্যে। আর এটা হচ্ছে থিটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান 270 ডিগ্রি। এই জোনটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। এবার এটার মিনিং কি? মিনিং কি? যদি নেগেটিভ ফ্লাক্স কোথাও থাকে তার মানে কি, পজিটিভ ফ্লাক্স থাকে তার মানে কি? এটা তো ম্যাথামেটিক্যাল হল। এই পার্টটা হচ্ছে পুরোপুরি ম্যাথামেটিক্যাল হল। এর ফিজিক্সটা কি? ফিজিক্সটা কি? যদি ধরে নিই এখানে একটা তল আছে, যে তলে বলে দিয়েছে ফ্লাক্স হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে ফ্লাক্স ঢুকছে। ঢুকছে মানে এখানে আধান যেটা আছে এই আধানটা হচ্ছে নেগেটিভ। তার মানে ভেতরে আধান নেগেটিভ, ভেতরের আধান নেগেটিভ, ঋণাত্মক, এটা বোঝাচ্ছে। আর যদি পজিটিভ হয়, বলো কেউ কোনো প্রশ্ন করছো? যদি এরকম বেরোয় এইটা হচ্ছে পজিটিভ ফ্লাক্স, তার মানে আউটওয়ার্ড, বাইরের দিকে বেরোচ্ছে, এটা নেগেটিভ ফ্লাক্স। এটা হচ্ছে ইনওয়ার্ড, ভেতরের দিকে ঢুকছে, তার মানে এখানে যে আধানরা আছে এটা হচ্ছে পজিটিভ, ভেতরের আধান হচ্ছে পজিটিভ। খুব সিম্পল ব্যাপার, বিশাল চাপের কিছু ব্যাপার নেই। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যালো 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 হ্যালো, পরিষ্কার তো? ঘরে বসে আবার পড়তে হবে না তো? সম্ভবত না। দেখো তোমাদের ভাল লাগবে, কোন রকম চাপ হবে না। ওকে, নেক্সট। নেক্সট এখানে সেকেন্ড একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ঘনকোণ। মানে 3D অ্যাঙ্গেল। 3D অ্যাঙ্গেল না, এটাকে বলে, ঘনকোণটাকে বলে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল
এটা সম্বন্ধে এই চ্যাপ্টারে কিছু ছোট্ট ছোট্ট জিনিস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের এখানে একটা কোণের ব্যাপার, কোণের অবতারণা করতে হবে, যে কোণটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেলটা আমাদের 2D অ্যাঙ্গেলের মতো নয়। আমরা আগে ক্লাস 11 পর্যন্ত তোমরা যতগুলো অ্যাঙ্গেল জানতে, সেই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 2D অ্যাঙ্গেল। মানে কি? মানে আমরা জানতাম যে একটা ব্যাসার্ধ ভেক্টর থাকবে, একটা ব্যাসার্ধ ভেক্টর থাকবে, সে ঘুরবে, একটা অ্যাঙ্গেল তৈরি করবে। একটা আর্ক থাকবে, বৃত্তচাপ থাকবে, সেই দুটো দিয়ে একটি কোণ তৈরি হবে, একটি কক্ষ তৈরি হবে, যেটাকে আমরা বলতাম কোণ। এই কোণটা কিন্তু এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 2D অ্যাঙ্গেল, যেটাকে আমরা নাম দিতাম বেশিরভাগ ক্ষেত্রে থিটা। কিরকম দেখতে ছিল সেটা? সেটা দেখতে ছিল এরকম, যদি একটা বৃত্তচাপ হয়, এটা যদি কোনো কেন্দ্র হয়, এই সাপেক্ষে, এই দুটো পয়েন্টের সাপেক্ষে আমরা এই অ্যাঙ্গেলটা যেটা নিতাম থিটা, এটা যদি এস হতো, এটা যদি আর হতো, আর থিটা যদি রেডিয়ানে হতো, তাহলে তখন আমরা লিখতে পারতাম এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। কখন লিখতে পারতাম? যখন থিটা হতো রেডিয়ানে। এবং এক্ষেত্রেও আমরা দেখেছি যে থিটা হচ্ছে মাত্রাহীন। থিটা সমান আমরা জানি এস বাই আর, তাহলে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তার জন্য এটা ছিল মাত্রাহীন রাশি। কিন্তু এর একটা একক আমরা দিয়েছিলাম। এখান থেকে ডাইরেক্ট যে জিনিসটা পাবো সেটা হচ্ছে রেডিয়ান একক। তারপর আমরা আমাদের মানে ডিগ্রি ফিগ্রিতে আমরা চেঞ্জ করেছি পরে আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী। এবার এখানে বলছে ঘনকোণ। ঘনকোণটা কি? এটা 3D অ্যাঙ্গেল টাইপ। কিরকম? যেমন ধরে নাও তোমাদের যে কোন আইসক্রিম, যে কোন আইসক্রিমটা তোমরা খাও, এবং কোন আইসক্রিম ধরে নাও রয়েছে, তাতে এই কোণের উপরে যে এরিয়াটা থাকবে, এখানে যে ক্ষেত্রফল থাকবে, ধরে নাও এখানে যে পুরো ক্ষেত্রফলটা যেটা থাকছে, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা এখানে এই কেন্দ্রে যে কোণটা তৈরি করছে কিন্তু 3D কোণ, গোল কোণটা, যে গোলটা আমরা আঙুল দিয়ে ধরে থাকি, সেই যে গোল কোণটা, সেই গোল কোণটাকে বলা হচ্ছে ঘনকোণ। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? একটু ফিল করতে পারছো? ধরে নাও একটা বৃত্তের এটা একটা চাপ আছে, ক্ষেত্রফল আছে, একটা বক্রক্ষেত্রফল, সেই বক্রক্ষেত্রফলের একটা সেন্টার আছে, সেই সেন্টারের সাথে চারিদিক যদি যোগ করে দিই, তাহলে এখানে যে গোল কোণটা তৈরি হবে, এই কোণটাকে বলছে ঘনকোণ। এটা হচ্ছে ডেফিনিশন। এখানে আমার তোমার কিচ্ছু করার জায়গা নেই। এইটা হচ্ছে ঘনকোণ। এখানে যেমন বৃত্তচাপ, যেটা এটা ছিল বৃত্তচাপ ছিল 1D, ব্যাসার্ধ ছিল 1D, এখানে হচ্ছে এরিয়া, যে ক্ষেত্রফল তৈরি করবে এরিয়া, এটা হচ্ছে 2D। তাহলে একটা এরিয়া যদি থাকে, একটা যদি প্লেন থাকে, তাহলে সেটা কোনো বিন্দুতে যে গোল কোণটা তৈরি করবে, একটা কোণ, যে আইসক্রিম গুলো তোমরা খাও, কর্নেটোর আইসক্রিম যেগুলো খাও, সেগুলো নিচে একটা গোল কোণ করা থাকে না, যেখানে আমরা আঙুল দিয়ে ধরে থাকি, সেই যে আঙুল দিয়ে গোল করে ধরে থাকছি, সেখানে যে গোল কোণ একটা তৈরি হচ্ছে, সেই কোণটাকে বলা হচ্ছে ঘনকোণ। ইংরেজিতে এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। এর একক হচ্ছে স্টেরেডিয়ান। এটা হচ্ছে ডেফিনেশন। এখানে আমার তোমার কিছু করার নেই, এটা তোমাদেরকে মানতে হবে। কোন জিনিসটাকে আমরা বলতে চেয়েছি সেটা কি বুঝতে পেরেছো? একটু প্লিজ প্রত্যেকে একবার হ্যাঁ বলো, না হলে না বলো, প্লিজ। ক্লিয়ার? ওপরের যে জায়গাটা তোমরা ওই আইসক্রিমের যে জায়গাটা তোমরা মানে খাও, সেই পুরো এরিয়াটা নিচে যে কোনটা করেছি, এটা হতে পারে একটা ছাতা। ছাতা ফুটিয়ে রেখেছো চারিদিক দিয়ে, ধরে নাও যদি ছাতার প্রত্যেকটা কর্নার থেকে এরকম ছাতা, ভালো আঁকতে পারি না, এরকম ছাতা রাখা আছে, ধরে নাও এখান থেকে একটা তার টেনেছো, এখান থেকে একটা ধরে নাও তার টেনেছো, এদিক থেকে ধরে নাও এদিক থেকে যদি তার টেনেছো, এদিক থেকে তার টেনেছো, এদিকে, এই সবগুলো জুড়ে জারে যে জায়গাটা এখানে যে কোনটা তৈরি করবে, দিস ইজ ঘনক। এবং এইটা হচ্ছে 2D বক্র ক্ষেত্রফল, কিন্তু 2D ক্ষেত্রফল। চেহারাটা 3D, কিন্তু এটা মানটা হচ্ছে 2D। তাহলে এর সংজ্ঞাটা কি?
এটা আমরা ফিলিংস পেলাম, we have felt it, আমরা অনুভব করলাম। কিন্তু এদের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি? ম্যাথমেটিক্স এর ডেফিনেশন দিচ্ছে যে ঘনকোণ সমান এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এটা হচ্ছে ক্ষেত্রফল, লম্ব ক্ষেত্রফল, এখানেও আবার লম্ব আসবে, লম্ব ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধের হোল স্কোয়ার। এবং এটাকে ঘনকোণটাকে বলছে ওমেগা, এটা ল্যাটিন ওয়ার্ড, এটাকে বলা হয় ওমেগা। ওকে, তাহলে আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এই লম্ব ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে। এটাও আমি লম্ব ক্ষেত্রফল বলছি, এটাও কিন্তু তোমার এস এর দিকের ক্ষেত্রফল। ওকে, তলের সাথে তলের লম্ব ক্ষেত্রফলের সাথে কিন্তু লম্ব নয়, ক্ষেত্রফলের দিকে, সেটা আমরা দেখার চেষ্টা করি। নেক্সট, তাহলে দেখি এইটা হচ্ছে ধরে নাও একটা ক্ষেত্রফল, এইটা হচ্ছে তোমার একটা পয়েন্ট ও বিন্দু, যার সাথে ছবি এঁকে হয়তো আমার ছবি বাজে বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু সব দূরত্বই ধরে নাও আর। এখানে যে কোণটা তৈরি করেছে সেটা হচ্ছে ঘনকোণ, সলিড অ্যাঙ্গেল, এইটাকে আমরা নাম দিলাম ওমেগা। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা আছে, সেখানে ছোট্ট যে ক্ষেত্রফল আমি যদি আঁকি ডিএস, সেটা দেখা গেল সাপোজ এই দিকে, আর ব্যাসার্ধ ভেক্টরটা ধরে নাও এই বরাবর, কথার কথা ব্যাসার্ধ ভেক্টরটা এই বরাবর, এবং এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখানে যে ওমেগা সমান, আমি এটা ডি ওমেগা যদি বলি, ডি ওমেগা সমান যেটা আমরা বললাম যে লম্ব ক্ষেত্রফল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আর ভেক্টরের দিকে, আর ভেক্টরের দিকে ক্ষেত্রফলের উপাংশ, ক্ষেত্রফলের উপাংশ বাই আর, আর এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা জুম করি তাহলে কি পাবো, এইদিকে হচ্ছে ডিএস, সাপোজ এইদিকে হচ্ছে ডিএস, কথার কথা ধরছি, এইদিকে হচ্ছে ধরে নাও আর। এটা সবসময় পারপেন্ডিকুলার থাকবে তার কোনো মানে নাই, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনটা সবসময় তোমাদের এরকম গোল থাকে, গোল তো থাকে, এরকম তো ব্যাপার নয়, এটা এরকম 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 খাওয়ার সময় গলে গেলে এরকম বিভিন্ন হয়। তার মানে এই জায়গার ডিএসটা এই ডাইরেকশনে হবে, কিন্তু এই জায়গাকার যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কিন্তু এই বরাবর হবে। এখানকার ডিএসটা এইদিকে হবে, কিন্তু রেডিয়াসটা এই বরাবর হবে। কোনো 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 জায়গায় হয়তো একই দিকে ম্যাচ করবে, ডিএস যেদিকে সেদিকে আর ম্যাচ করবে, ম্যাচ নাও করতে পারে। একটা তল তো বাঁকা তোবড়া হতে পারে, বিভিন্ন দিকে হতে পারে। সুতরাং আমি ধরে নিচ্ছি ইন জেনারেল কেসে এখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা। আমার ল্যাপটপের চার্জ কমে গেছে। ওকে, তাহলে এইটা হলো তোমার থিটা। তাহলে ডিএস এর দিকে, আর এর দিকে, আর ভেক্টরের দিকে, আর এর দিকে ডিএস এর অংশ যদি বলি, তাহলে আর এর দিকে মানে আর ক্যাপ ডট ডিএস ভেক্টর। তাহলে আর ক্যাপের মান হচ্ছে 1, ডিএস ভেক্টরের মান হচ্ছে শুধু ডিএস, দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে শুধু কস থিটা হবে। তার মানে আমরা এটাকে বলতে পারি ডিএস কস থিটা। যেখানে থিটাটা কি, যেখানে থিটা হলো আর ভেক্টর এবং ডিএস ভেক্টর, এদের মধ্যে কোণ। তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটার মান হচ্ছে
ds ইন্টু cos থিটা, যদি ds টা আমার এরিয়া হয়। তাহলে এখানে ডি ওমেগা সমান আমরা আলটিমেটলি তাহলে কি পেলাম? এখান থেকে পুরো কনক্লুশনটা কি পেলাম? এখান থেকে পুরো কনক্লুশন পেলাম ডি ওমেগা ক্ষুদ্র ঘনকোণ সমান ds cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তাহলে ঘনকোণ সমান আমরা পেলাম ডি ওমেগা সমান ds cos থিটা বাই r স্কয়ার। এটাকে যদি আমরা দেখি ওমেগা সমান কত, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে ডি ওমেগা সমান হচ্ছে ds cos থিটা বাই r স্কয়ারের ইন্টিগ্রেশন হবে। এবার দেখো তো এটা যদি বদ্ধ ক্ষেত্রফল হয়, বদ্ধ তল যদি হয়, মানে ফুটবলের মতো, গোলকের মতো, কোন একটা কিউবের মতো যদি বদ্ধ তল হয়, তাহলে ওমেগা সমান তখন দাঁড়াবে ক্লোজড ডি ওমেগা সমান দাঁড়াবে ক্লোজড ds cos থিটা বাই r স্কয়ার, এবং এটা অলওয়েজ 4 পাই হয়। তার আগে 4 পাই কি হয় সেটা আমরা জানার চেষ্টা করব। এটা হয় স্টে রেডিয়ান হয়, এর ইউনিট। তাহলে নতুন একটা রাশি এলো, এর ইউনিট এবং ডাইমেনশন নিয়ে আমাদের আলোচনা করা প্রথমে উচিত ছিল, সেটা আমরা উচিতটা কাজ করে দিই। ডাইমেনশন বুঝতে পারছো, ডাইমেনশনটা কি হবে? ডি ওমেগা হচ্ছে ds cos থিটা বাই r স্কয়ার। ds মানে হচ্ছে এরিয়া, এটা হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, এটা ডাইমেনশন লেস, এটা হচ্ছে ডাইমেনশন লেস, আর এইটা হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার। তাহলে ডি ওমেগার ডাইমেনশন কি হবে? এরিয়ার ডাইমেনশন কি হয়? এল স্কয়ার হয় না? আর স্কয়ারের ডাইমেনশন কি হবে? এল স্কয়ার হবে। তাহলে এইটা হবে তোমার এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। তার মানে এটা হচ্ছে তোমার ডাইমেনশন লেস। যেমনটা থিটাটা ডাইমেনশন লেস ছিল, তেমন এটাও হচ্ছে ডাইমেনশন লেস। থিটার যেমন একক ছিল রেডিয়ান, এর একক হচ্ছে স্টে রেডিয়ান। বাংলা এটা স্ট্যা, স্টে রেডিয়ান, ঠিক আছে, বাংলা একদম পুরো পারফেক্ট লিখেছে, স্টে রেডিয়ান। তাহলে রেডিয়ানের আগে একটা স্টে গুণ হবে। যেমন আমরা জানতাম যে থিটা এর বদ্ধ বদ্ধ লুপে থিটা এর মান কত? বদ্ধ লুপে থিটা এর মান হয়, মান সমান 360 ডিগ্রি হয় মোট। মোট এটা আমরা জানতাম, 360 ডিগ্রি মানে 2 পাই হতো, 2 পাই রেডিয়ান হতো। তেমন এটা যেমন আমাদের ক্লাস 10-এ আমরা জানতে পেরেছি, তেমন 10 বা 11 পর্যন্ত আমরা জানতে পেরেছি, তেমন আমরা দেখব বদ্ধ তলের জন্য, বদ্ধ তলের জন্য ওমেগা টোটাল সমান হয় 4 পাই রেডিয়ান, আর নয় ওমেগা যেহেতু বলছি তখন হবে স্টে রেডিয়ান। কি করে ক্যালকুলেট করব দেখি, আমরা গোলকের ক্ষেত্রে দেখি, গোলকের জন্য আমরা দেখে নিই কি হয়। গোলকের জন্য আমরা যদি দেখি, গোলক ধরে নাও এরকম একটা গোল গোলক, তার এখানে আছে কেন্দ্র, এখান থেকে যদি আমরা আর দূরত্বে একটা ছোট্ট এরিয়া নিই, তাহলে সেই এরিয়ার যে ডাইরেকশন, আর এর যে ডাইরেকশন, তার সাথেই তোমার ডিএস এর ডাইরেকশন হবে। তার মানে এখানে থিটা সমান হবে 0 ডিগ্রি। তার মানে ডি ওমেগা যেটা ছিল ক্ষুদ্র যে কোণ এখানে তৈরি করলো ডি ওমেগা, এই যে ক্ষুদ্র কোণ তৈরি করলো ডি ওমেগা, এই ডি ওমেগাটা কত হবে? এটা হয় ডিএস কস থিটা বাই হয় আর স্কয়ার। তাহলে ডিএস কস থিটা, থিটা সমান 0 হলে কস থিটা কত হবে? কত হবে কস থিটা? 1। তোমরা সব আছো না পালিয়ে গেছো? হ্যাঁ, একজন কেবলমাত্র ঘুমাতে ঘুমাতে বলছে আছি। তো আর
তা আওয়াজ দে। ফায়দা আছে। যাক, সে যদি আছেন। আর এই গলা চিনতে পারছি না। এটা হচ্ছে আমাদের সৃজা মনে হচ্ছে নাকি, না সুহানা? যাক ঠিক আছে, আছিস, কয়েকজন আছিস। তাহলে ঠিক আছে, তাহলে ডি ওমেগা কস এটা 1 হবে। তাহলে ডি ওমেগা সমান হচ্ছে ডিএস বাই আর স্কোয়ার। তাহলে মোট কত হবে? ওমেগা টোটাল সমান হবে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডি ওমেগা, কারণ এটা বদ্ধতল। আর তো চারিদিকে কনস্ট্যান্ট, সব দিকে তোমার আর, তাহলে আর বাইরে বেরিয়ে আসবে। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল 1/r² ইন্টু ডিএস হবে। তাহলে 1/r² বাইরে বেরিয়ে এলো, ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস হলো। বলো তো দেখি ডিএস এর ক্লোজ ইন্টিগ্রাল কত হবে? ছোট 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 ক্ষেত্রফল জুড়তে জুড়তে গোলকের জন্য যে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল হয়, সেটা কত হবে? ডিএস সমান 4 পাই r²। তাহলে ওমেগা টোটাল সমান হলো 1/r²। ওমেগা টোটাল সমান হলো 1/r² ইন্টু 4 পাই r²। আর স্কোয়ার কেটে গেল, নিয়ে দাঁড়ালো 4 পাই স্টে রেডিয়ান। ওকে, এই এই অবধি আজকে থাক। নেক্সট দিনে আমরা পড়বো, নেক্সট দিনে আমরা প্রথম পড়বো যে একটি, ফার্স্ট আমরা তো একটা জিনিস পড়লাম যে আহ, যদি এই কেসটা পড়লাম যে এখানে যদি ও বিন্দুতে যদি কিউ আধান থাকে আর এটা যদি গোলক হয়, তাহলে বাইরে যে মোট ফ্লাক্সটা বেরোয়, মোট ফ্লাক্স যেটা বেরোয় বাইরে, সেই ফ্লাক্সের মান আমরা দেখলাম ফাই টোটাল যেটা আমরা বেরোয় এক্ষুনি আমরা ক্যালকুলেট করে দেখলাম, এটা সমান হয় কিউ বাই ইপসাইলন নট, এটা যদি কিউ আধান হয়। আমরা দেখবো নেক্সট দিনে যে এটা এই কিউ আধানটা যেখানেই থাকুক আর তার চারিদিকে যেমনই তোমার তল হোক, সেটা যদি বদ্ধ তল হয়, যেমনই তল হয়, এটা গোলকের জন্য করলাম ইজি বলে, গোলকের জন্য। এবার যেমন খুশি তল যদি হয়, তার চারিদিকে যে তোমার নেট ফ্লাক্সটা চারিদিকে বেরোবে, এইটা যদি তোমার ফাই টোটাল হয়, সেই ফাই টোটালটাও সেই ফাই টোটালটাও হয় তোমার কিউ বাই ইপসাইলন নট, যদি কিউ ভেতরে থাকে। এটাই হচ্ছে তোমার গাউসের উপপাদ্য, এটাই হচ্ছে গাউস থিওরেম। আর 3 নাম্বার আমরা প্রমাণ করব যে যদি আধান বাইরে থাকে আর এখানে একটা বদ্ধ তল থাকে, যেমনই আকৃতি হোক, এটা একটা বদ্ধ তল হয়, তাহলে দেখা যাবে, তাহলে দেখা যাবে যে এই যে এই কিউ এর জন্য বদ্ধ তলে, কিউ এর জন্য বদ্ধ তলে জড়িত মোট ফ্লাক্স এটা সমান 0 হবে, একদম জিরো। যদি বাইরে থাকে, এটা হচ্ছে আউটসাইড চার্জ, তার জন্য কোনো রকম কোনো ফ্লাক্স থাকবে না। এই কটা আমরা প্রুভ করব, দেন আমরা গাউস থিওরেম দিয়ে, গস ল যেটা থিওরেম, এর অ্যাপ্লিকেশন। তোমাদের মনে রাখবে যে আমরা যে সানডে যে সাসপেন্স তোমাদের জন্য রেখেছি, সেই সানডে সাসপেন্সে কিন্তু আজকের ক্লাসটাও কিন্তু অ্যাডেড, ইনক্লুডেড। টুডেজ ডিসকাশন ইনক্লুডেড, এটা প্রত্যেককে কিন্তু বলে দিও। ওকে, আর যদি বাই চান্স এরকম কোনো কেস হয়, যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, যে আমার কোনো স্কোপ হয় যে এই উইকেন্ডে যদি আমি আসতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু স্যাটারডে সানডে এই দুদিন ক্লাস হবে। স্যাটারডেতে ক্লাস হবে, যারা সানডে ক্লাস করতে পারবে না, দুজন আছে, তারা স্যাটারডে সন্ধেবেলায়, সানডেতে যেটা হবে সেটা স্যাটারডে সন্ধেবেলায় তোমাদের সেটা হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো?
দেয়ার মে বি ক্লাস, সেটা আমি কিন্তু ক্রমশ প্রকাশ্য ক্লাস হলেও হতে পারে, চান্স হচ্ছে 30 to 40%, আমি জানিয়ে দেবো। ওকে, চলো, গুড নাইট। হ্যাঁ, কি বলছো?